আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। রাজধানীতে 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, হামলা ভাঙচুরে ডেমরা যাত্রাবাড়ি সড়ক রণক্ষেত্র, যান চলাচল বন্ধ। ব্যাটারি চালিত রিকশা চলাচলের দাবিতে আজও রাজধানীতে চালকদের সড়ক অবরোধ, হাইকোর্টের আদেশ স্থগিতে রাষ্ট্রপক্ষের আপিল। অ্যান্টিবায়োটিক কাজ না করায় 2021 সালে দেশে প্রায় 26,000 মানুষের মৃত্যু, গবেষণাকে অশনি সংকেত বলছেন বিশেষজ্ঞরা। কারাবন্দী ইমরান খানের ডাকে ইসলামাবাদ অভিমুখে পিটিয়ে নেতাকর্মী সমর্থকদের মার্চ, পাকিস্তান জুড়ে মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ। এবং অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে 181 রানে পিছিয়ে বাংলাদেশ, 9 উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ 269 রান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। রাজধানীতে 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, হামলা ভাঙচুরে ডেমরা যাত্রাবাড়ি সড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে। ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে ডেমরা এলাকায় আছেন শহীদুল্লাহ রাজু। আমরা সরাসরি যাব তার কাছে। রাজু, 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, এর কারণে ডেমরা যাত্রাবাড়ি এলাকার এখনকার কি চিত্র আপনি দেখতে পাচ্ছেন? পরিস্থিতি কি স্বাভাবিক হচ্ছে? সামির, আমি কিন্তু এই মুহূর্তে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনেই আছি। সকাল 12টার দিক থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এটা কিন্তু যে 7 কলেজ, ঠিক না, 7 কলেজের কয়েকটি কলেজ, কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ সহ আরও 2-3টি কলেজের শিক্ষার্থীরা 12টার দিকে এসে এখানে কিন্তু ব্যাপক ভাঙচুর চালায়। আপনি যদি একটু দেখেন, আমি যদি কলেজটা দেখাই, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে কলেজটা, এটা মাতুয়াইল যাত্রাবাড়িতে অবস্থিত। এই কলেজটা কিন্তু পুরোটাই ভেঙে গেছে এবং সব আসবাবপত্র সব ভাঙচুর করা হয়েছে। এরপর থেকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এবং এই আশপাশের যে শিক্ষার্থীরা, তাদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের ব্যাপক পাল্টা ধাওয়া কিন্তু চলছেই, থেমে চলছে কিছুক্ষণ পরপর। এখন কিছুটা শান্ত আছে, কিন্তু এখন এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে যদি আপনি দেখেন, এর সামনে প্রচুর পরিমাণ কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়ে আছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের। আর একটু সামনেই মাতুয়াইল স্টাফ কোয়ার্টারের দিকে, সেখানে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সহ কবি নজরুল কলেজ সহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা ওদিকে অবস্থান নিয়েছেন এবং এই সংঘর্ষে অনেকেই আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে পুলিশ সদস্যরা কিছুক্ষণ আগেই পর্যন্ত একটু দূরেই ছিল, এখন কিন্তু পুলিশ সদস্যরাও এখানে এসেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এবং একটা বিষয় আমরা জানিয়ে রাখি যে গত 18 তারিখে যে অভিজিৎ নামে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থী, সে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাসপাতালে মারা যায়। সেটাকে কেন্দ্র করে, ডেঙ্গু রোগে আক্রান্ত ছিল, সেটাকেই কেন্দ্র করে কিন্তু এই সংঘর্ষের সূত্রপাত। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ যে অভিজিৎ চিকিৎসা অবহেলায় মারা গেছে এবং সেটার বিক্ষোভ জানাতে গেলে 21 তারিখ সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী তাদেরকে মারধর করে
মারধর করে এবং ওখান থেকে বিতাড়িত করে বা ওখান থেকে তাড়িয়ে দেয়। এরপর গতকাল 22 তারিখ তাদের সুপার সানডে কর্মসূচির অংশ হিসেবে মাহবুবুর রহমান মোল্লা কলেজে সহ প্রায় 19টি কলেজের 19টি কলেজের শিক্ষার্থী তারা ন্যাশনাল ইনস্টিটিউটের সামনে যায় এবং অবস্থান কর্মসূচি দেয় এবং এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয় এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজ ভাঙচুর করে তার আগের দিনে যে মারধরের অভিযোগ এনে এবং সে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং কালকে কিন্তু সরকারি সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছিল এবং তার প্রেক্ষিতে গতকালের যে ভাঙচুর হয়েছে তার প্রেক্ষিতে তাদের অধ্যক্ষ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ডক্টর কাকলি মুখোপাধ্যায় তিনি কিন্তু শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন যে এটার সুষ্ঠু তদন্ত হবে বলে তদন্তের উদ্যোগ নেওয়ার হবে বলে তিনি জানিয়েছেন। তারপরে যে প্রচুর পরিমাণে শিক্ষার্থী কিন্তু সেই জজ কোর্ট বাহাদুর শাহ পার্কের সামনে সকাল 11টার দিকে জড়ো হয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণ শিক্ষার্থী হেঁটে বিভিন্নভাবে এখানে আসে, মাহবুবুর রহমান কলেজে আসে এবং 12টার দিক থেকে সংঘর্ষের সূত্রপাত হয় এবং ভাঙচুর চালায়। এখনও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামনে মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং কিছুক্ষণ পর থেমে থেমেই তাদের এই সংঘর্ষ চলছে এবং আরও এখন পর্যন্ত পুলিশ নিয়ন্ত্রণে নিতে পারেনি। সামির, রাজু আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানানোর জন্য। যাত্রাবাড়িতে 2 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ডক্টর কাকলি মুখোপাধ্যায়। তিনি তার কলেজে হামলার ক্ষতিপূরণ দাবি করেছেন। সেই সাথে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডক্টর কাকলি। আমি প্রশাসনকে বলেছি আমি আমার ছাত্র প্রতিনিধি ছাড়া এক পাও নড়ব না। ছাত্র প্রতিনিধি এবং শিক্ষক প্রতিনিধি সহ আমরা ওইখানে যাব যাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টা থাকে। এবং আমি এখন যে কারণে আপনাদের বলছি, আপনাদের সাহায্য চাচ্ছি, আমাদের কিছু অত্যন্ত আবেগপূর্ণ সন্তানরা ওরা অলরেডি মোল্লা কলেজের দিকে ধাবমান হয়েছে, তাদেরকে ফিরিয়ে আনা আমাদের খুব দরকার, কারণ তারা হয়তো বা আবেগের বশে কিছু করে ফেলবে। এখন আমি তাদেরকে বলছি, আমার জান বাচ্চাদের জন্য আমি বলছি তারা যেন অতি সত্বর কলেজ ক্যাম্পাসে চলে আসে। আমরা তোমাদের দাবি পূরণ করব। এই অন্যায়ের সম্পূর্ণ ধরনের বিচার হবে, একদম পুঙ্খানুপুঙ্খ বিচার হবে। রাজধানীর আগারগাঁওয়ে ব্যাটারি চালিত রিকশা চালকরা আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এই মুহূর্তের পরিস্থিতি জানতে আমরা সরাসরি যাচ্ছি মইনুল হোসেনের কাছে। মইনুল, আগারগাঁওয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ নিয়ে আপনি এর আগের সংবাদেও জানিয়েছিলেন, এখন সেখানে কি অবস্থা? আমি এখন আছি আগারগাঁওতে। জানেন রিকশা চালকরা তাদের ব্যাটারি চালিত যে রিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের নির্দেশে প্রতিবাদে 6 দিনের মতো কিন্তু আজও তারা সড়কে নেমে বিক্ষোভ করছে রাজধানী আগারগাঁওতে। সকাল 10টা থেকে কিন্তু তারা এই অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি চালিয়েছে। তাদের একটি দাবি, তারা হচ্ছে অটো রিকশা যে হাইকোর্ট থেকে নির্দেশনা দিয়েছে সেটি নির্দেশনা অমান্য করে তারা যাতে অটোরিকশা চালাতে পারে সেই নির্দেশনা যাতে হাইকোর্ট থেকে দেওয়া হয় এবং তারা তাদের যে জীবিকা অর্জনে একটি মাধ্যম যে অটো চালক, সেই অটো যদি না চালাতে পারে তাহলে তাদের জীবিকার সংগ্রাম করতে তাদের খুবই সমস্যা হবে। এবং অনেকে বিভিন্নভাবে ঋণ নিয়ে এবং বাসার বিভিন্ন মালামাল বিক্রি করে তারা অটো কেনার জন্য টাকা সঞ্চয় করেছে এবং সেগুলো করে কিন্তু মূলত তারা অটো কিনেছে এবং তারা জীবিকার জন্য রাস্তায় নেমেছে। তাদের একটি কথা হচ্ছে যে আগাম কোনো নির্দেশনা না থাকায় হঠাৎ করে সরকার যদি এমন নির্দেশনা দেয় তাহলে কিন্তু তাদের জীবন চলাচলে খুবই সমস্যা হবে বলে তারা জানতে পারে। তাই তারা তাদের একটি দাবি যে অটো যে রাজধানীতে মূল সড়কে তারা অটো চালাবে না, তাদের এলাকার ভিতরে বিভিন্ন জায়গায় যে অলিগলি আছে সেখানে তারা যাতে অটো চালাতে পারে সেই নির্দেশনা যাতে হাইকোর্ট থেকে দেওয়া হয় সেজন্য মূলত তারা এখানে অবস্থান নিয়েছে। এবং আজ বিকেলে হাইকোর্ট থেকে একটি রায় আসতে পারে, সেই রায়ের উপর নির্ভর করে তারা তাদের পরবর্তী নির্দেশনা কি হবে সেটি তারা জানাবে। এবং আমরা যতটুকু জানতে পারছি সকাল 10:30 অথবা 11টার দিকে ডিএমপি পুলিশ কমিশনারের সাথে অটো রিকশা চালক যারা আছে তাদের প্রতিনিধি দলের একটি বৈঠক চলছে। সেই বৈঠক থেকে মূলত তাদের কি নির্দেশনা আসবে সেই সব নির্দেশনা মূলে তারা কিন্তু তাদের একটা পদক্ষেপ গ্রহণ করবে। এবং রাস্তায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেও আগারগাঁওয়ের একটি অংশ রাস্তা তারা খুলে দিয়েছে এবং যান চলাচলের জন্য তারা রাস্তা গাড়ি চলাচলের জন্য একটি পাশ কিন্তু তারা ওপেন করে দিয়েছে এবং অ্যাম্বুলেন্স থেকে সাধারণ মানুষ চলাচল করতে যাতে সুবিধা হয় সেই সুবিধা কিন্তু তারা অব্যাহত রেখেছে। তারা কোনো রকম বিশৃঙ্খলা এখানে করছে না
এবং পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখানে আছে, তারা তৎপর রয়েছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সেই ব্যাপারে কিন্তু তারা এখানে অবস্থান করছে। এবং অটোরিকশাওয়ালাদের যে একটি দাবি, তারা কিন্তু তাদের এক দফা দাবি সেটা মানা ছাড়া প্রায় আসা পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবে, তারপর তারা তাদের পরবর্তী কর্মসূচি তারা জানাবে বলে জানতে পেরেছি। মইনুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য। 2024-25 অর্থ বছরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের চতুর্থ সভা হয়েছে। অন্তর্বর্তী সরকারের তৃতীয় সভা এটি। রাজধানী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় 6টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। 2টি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। সভায় ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং অন্যরা। নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। বেলা 11:30টায় কমিশনের সম্মেলন কক্ষে এই বৈঠক হয়। এর আগে ইসি সচিবের সাথে বৈঠক করেন সিইসি। বেলা 10টার দিকে কমিশন কার্যালয়ে যান সিইসি ও 4 কমিশনার। রোববার প্রধান বিচারপতির কাছে শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশ যাত্রা শুরু তার 4 মাস পেরিয়েছে। তবে অভ্যুত্থান চলার সময় যারা আহত হয়েছেন তারা এখনও জুলাইয়ের ক্ষতকে সঙ্গী করে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। এমনই একজন শিক্ষার্থী শাহিন মিয়া। 19শে জুলাই থেকে এক হাতে 100-র বেশি স্প্রিন্টার নিয়ে এখনও হাসপাতালে থাকা শাহিনের অপেক্ষা আবারও ক্লাসে ফেরার। হাবিবুর রহমানের ভিডিও চিত্রে লায়লা নওশিনের রিপোর্ট। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মোহাম্মদ শাহিন মিয়া ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলার সময় হত্যাকাণ্ডের প্রতিবাদে নেমেছিলেন রাজপথে। 19শে জুলাই মোহাম্মদপুর 7 মসজিদ এলাকায় পুলিশের বন্দুক থেকে ছোড়া স্প্রিন্টারে ক্ষতবিক্ষত হন। শুক্রবারের নামাজ, তারপরে নামাজ পড়ে বের হয়ে আমি আন্দোলনে গিয়েছিলাম। তখন পুলিশের মুখোমুখি হয়ে যায়। তখন ওনারা আমাকে বলে যে দৌড় দে বলে আমার পিছন দিয়ে গুলি করে দিছে। তখন আমার হাত সাথে সাথে এইভাবে হয়েছে, মানে স্প্রিং যেভাবে একটা কারেন্টের শর্ট খায় না, এভাবে হয়ে গেছে। একবারে সবগুলোর খুবই বাজে অবস্থা হয়ে গেছে। তখন আমার মাথা ঘোরাচ্ছিল। তখন আমি দৌড় দিয়ে মানুষের যেখানে মানুষ আছে সেখানে যাই। পুলিশের দৌড়ানিতে তো মানুষ সবগুলো দৌড়ে পিছনে চলে গেছে। তখন আমি সামনে ছিলাম, গুলি খেয়েছি। তারপরে আমি দৌড়ে আবার মানুষের কাছে যাই। 100-রও বেশি স্প্রিন্টার গাথা হাত নিয়ে অনিশ্চিত জীবনের লড়াইয়ে 20 বছরের শাহিন। আর স্প্রিন্টার যদি বের করতে যায় আমার পুরো হাত নষ্ট হয়ে যাবে। এই হাত যতটুকু ভালো আছে সেটাও থাকবে না। আমার তো এখন তো আমি হাতটা দেখাতে পারছি যে আমার হাত আছে, তখন আমি হাতটাও দেখাতে পারবো না, হাতটা কেটে ফেলতে হবে। শরীরে অসংখ্য স্প্রিন্টার নিয়ে শাহিনের এই লড়াইয়ের শেষ কোথায় প্রশ্ন ছিল দায়িত্বরত চিকিৎসকের কাছে। বড় জিনিস বুলেট ইন্ডিভিজুয়াল আইটেম ক্যান রিমুভ, এটা তো কয়েক হাজার পিলেট ছোট্ট আপনি যদি এটা দিতে দেন তাহলে পুরো সেগমেন্ট ধরে পুরোটা ফেলে দিতে হবে। সে এখনো চাচ্ছে যে সে হাত রাখতে চায় আর কি। আমরা চিকিৎসা দিব, কোনো সমস্যা নেই। আমরা ট্রাই করবো। এর ভিতরে হয়তো এমন হতে পারে বাঁচিয়ে ফেলতে পারি। দেশকে দূষিত রাজনৈতিক কবল থেকে মুক্ত করতে ছাত্র জনতার যে আত্মত্যাগ তা যেন বৃথা না যায়, এই প্রার্থনা জুলাই অভ্যুত্থানে আহতদের। ফেরার ইচ্ছা আছে তো আমার। আমি তো ফেরার জন্যই তো বলতেছি যে আমার এই হাত যদি না হয় আমি এই হাত দিয়ে প্র্যাকটিস করে হলেও আমি ক্লাসে ফিরবো। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বিভিন্ন রোগের সুস্থতায় ব্যবহার করা অ্যান্টিবায়োটিক কাজ না করে 2021 সালে দেশে প্রায় 26,000 মানুষের মৃত্যু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের গবেষণার এই ফলাফলকে অশনি সংকেত বলছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন অবাধে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ না করলে সাধারণ সর্দি জ্বর ও ইনফেকশনে বাড়বে মৃত্যু, যা করোনার চেয়েও ভয়াবহ হবে। জান্নাতুল বাকেয়া কেকার রিপোর্ট। দেশে অ্যান্টিবায়োটিকের এতটাই অবাধ ব্যবহার হয়েছে যে আগের মতো যে কোনো রোগে বেশিরভাগ অ্যান্টিবায়োটিকই কাজ করছে না। সাধারণ সর্দি জ্বর থেকে শুরু করে টাইফয়েড, নিউমোনিয়ার মতো বিভিন্ন রোগে প্রথম ও দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিবায়োটিক কাজ না করায় দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন আক্রান্তরা। বারবার অ্যান্টিবায়োটিক দিয়ে রোগ সারাতে গিয়ে ওইসব অ্যান্টিবায়োটিক এখন ওষুধ প্রতিরোধী হয়ে পড়েছে।
ল্যান্ডসেটের যে আমাদের পেপারটা, সেখানে আমরা একটা এস্টিমেট করেছি, ম্যাথমেটিক্যাল মডেলিং করে দেখা গিয়েছে যে 2021 সালে আমাদের দেশে সম্ভবত প্রতি লক্ষে 150 জন AMR রিলেটেড কারণে মারা গিয়েছেন। জরুরি অস্ত্রোপচার ও আইসিইউতে থাকা জটিল রোগীদের প্রাণ বাঁচাতে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তা সাধারণ রোগীরাও যত্রতত্র ব্যবহার করছে। এ কারণে সংকটাপন্ন রোগীর ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিকগুলো কাজ করছে না। এই অ্যান্টিবায়োটিকগুলো থার্ড লাইন আমরা যেটা বলি বা রিজার্ভ গ্রুপ বলি, এরা বেশিরভাগই হলো ইনজেকশনের মাধ্যমে নিতে হয়। তার মানে পেশেন্টকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, ডোজ শেষ করার জন্য তাকে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হচ্ছে, এবং এগুলো অসম্ভব এক্সপেন্সিভ ওষুধ। চিকিৎসকরা বলছেন এই বাস্তবতায় রোগীদের বড় ধরনের অস্ত্রোপচারের আগে প্রাণ সুরক্ষায় প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক কাজ করবে কিনা সেটা তাদের ভাবতে হচ্ছে। এভাবে এখন সাধারণ সর্দি জ্বর, টাইফয়েড, রক্তে ইনফেকশনজনিত রোগে অ্যান্টিবায়োটিক কাজ না করায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। চিকিৎসকরা বলছেন এভাবে চলতে থাকলে জীবাণু প্রতিরোধে কোনো ওষুধই কাজ করবে না। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা বিক্ষোভ ঘিরে দেশটিতে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজধানী ইসলামাবাদ অভিমুখী ইমরানের পিটিআইয়ের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজন এমপি ও নেতাকে। পিটিআই নেতাকর্মীদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। ইসলামাবাদে জারি রয়েছে 144 ধারা। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নির্বাচনী গণরায় চুরি, বেআইনি গ্রেপ্তার এবং সংবিধানের 26তম সংশোধনীর প্রতিবাদে 13 নভেম্বর চূড়ান্ত ডাকনামে বিক্ষোভ কর্মসূচি দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খান। কর্মসূচিতে সাড়া দিয়ে পুরো পাকিস্তান থেকে রোববার ইসলামাবাদের আশপাশে জড়ো হন দলের নেতাকর্মী সমর্থকরা। তাদের আটকাতে রাজধানীর প্রবেশমুখে প্রতিবন্ধকতা তৈরি করা হলেও রাজধানীতে প্রবেশ করতে থাকেন বিক্ষোভকারীরা। এদিকে ইসলামাবাদে এসেছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। জানালেন ইমরান খানকে নিয়েই ফিরবেন। পিটিআইয়ের বিক্ষোভকে বেআইনি ঘোষণা করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেন ইসলামাবাদ হাইকোর্ট। এর আগে ইসলামাবাদে 2 মাসের জন্য 144 ধারা জারি করে প্রশাসন। পিটিআইয়ের অভিযোগ, রোববারই প্রায় 300 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বিভিন্ন স্থানে পুলিশের সাথে পিটিআই নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। গুজরানওয়ালায় পিটিআইয়ের জেলা সভাপতি মিয়া আকরামকে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করলে পিটিআই নেতাকর্মীরা তাকে ছাড়িয়ে নেন। ফাইজাবাদ ও ইসলামাবাদ এলাকা থেকে 16 জনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পিটিআইয়ের এক এক্স পোস্টে দেখা যায় ইসলামাবাদের কাছে দলের ভারপ্রাপ্ত নেতা ওমর আইয়ুব সহ অন্য নেতাকর্মীদের ওপর কাঁদানে গ্যাস ছুড়ছে পুলিশ। পাকিস্তান জুড়ে বন্ধ রয়েছে মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা। স্টারলিংকের মাধ্যমে বিশেষভাবে ইন্টারনেট সেবা চালু করতে ইলন মাস্কের প্রতি আহ্বান জানিয়েছে পিটিআই। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশের বিরুদ্ধে আপিলের আদেশ আসার পর অটোরিকশা চালকদের সঙ্গে আবার বৈঠক হবে বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার। মামলাযোগ্য কোনো বিষয়ে থানা মামলা না নিলে ওসিকে 1 মিনিটের মধ্যে সাসপেন্ড করা হবে ও পুলিশ চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। শাকির উদ্দিনের রিপোর্ট। ঢাকা মহানগর এলাকায় অটোরিকশা চলাচল প্রসঙ্গ নিয়ে ঢাকার পুলিশ কমিশনারের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের বৈঠক। আলোচনায় উঠে আসে অটোরিকশা ও চালকদের ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও পথের চাঁদাবাজি সহ বিভিন্ন ইস্যু। কোন রাস্তায় কোন গাড়ি চলবে, ওই গাড়ির রুট কি হবে, কোথায় যাবে ওই গাড়ি, এটা আসলে আদালত নির্ধারণের করার বিষয় নয়। টোকেন দেওয়া, কার্ড ব্যবসা, এইটা হচ্ছে লোকাল সিন্ডিকেট, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে পুলিশ, লোকাল দলীয় মাস্তান, দলীয় লোকজন মিলে একটা সিন্ডিকেট করে। কমিটি গঠন করে চাঁদাবাজদের তালিকা দিতে অটোরিকশা চালকদের পরামর্শ দিয়েছেন ডিএমপির নতুন কমিশনার। মিটিং করে কমিটি বানান, কমিটি বানায়ে কার্যকরী কিভাবে কি করবেন করেন,
পুলিশের তরফ থেকে আমি সব ধরনের সহযোগিতা, আমার ওসি থাকবে সেখানে, আমার ওসি যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে। যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মনে করেন ঢাকার পুলিশ কমিশনার। ঢাকা মহানগরে অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বিকেলে আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। এবার নিটল টাটা কৃষি সংবাদ। সবজির জন্য বিখ্যাত জেলা মেহেরপুর। এই জেলায় অন্যান্য সবজির সাথে ব্যাপক হারে আগাম শিম চাষ হয়। এবছর বৈরী আবহাওয়াতে সঠিক পরিচর্যার কারণে শিমের ভালো ফলন হয়েছে, বিক্রিও হচ্ছে বেশি দামে। এবার এই শিমে বিঘা প্রতি 1 লাখেরও বেশি টাকা আয় হবে বলে আশা করছেন চাষিরা। প্রকৃতি সংবাদ। পরিবেশ প্রতিবেশের উন্নয়নে চাঁদপুর শহরের রক্ষা কবচ এসবি খালে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। জাতীয় যুব দিবসের কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন স্বেচ্ছাসেবীরা। স্বস্তি প্রকাশ করে শহরবাসী জানিয়েছেন, এমন উদ্যোগ নির্মল বায়ু প্রবাহ বাড়ানোর পাশাপাশি মশামাছির উপদ্রব থেকে শহর রক্ষা করবে। শেষ করার আগে সুপারফেস ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। রাজধানীতে 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, হামলা ভাঙচুরে ডেমরা যাত্রাবাড়ি সড়ক রণক্ষেত্র, যান চলাচল বন্ধ। ব্যাটারি চালিত রিকশা চলাচলের দাবিতে আজও রাজধানীতে চালকদের সড়ক অবরোধ, হাইকোর্টের আদেশ স্থগিতে রাষ্ট্রপক্ষের আপিল। অ্যান্টিবায়োটিক কাজ না করায় 2021 সালে দেশে প্রায় 26,000 মানুষের মৃত্যু, গবেষণাকে অশনি সংকেত বলছেন চিকিৎসকরা। কারাবন্দী ইমরান খানের ডাকে ইসলামাবাদ অভিমুখে পিটিআই নেতাকর্মী সমর্থকদের মার্চ, পাকিস্তান জুড়ে মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ। এবং অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে 181 রানে পিছিয়ে বাংলাদেশ, 9 উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ 269 রান। এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।